সৌমেনকে ডাক্তারের কাছে নিয়ে এসেছিল উর্মি। হঠাৎই ফোন করে সমীর, জানায় আর্জেন্ট প্রয়োজন। উর্মি কয়েকবার বলল যে একটু পর আসছি, তবে সমীর শুনল না। সে বেশ জোরালো কণ্ঠে বলল, তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো উর্মি, হয়তো মেনে নেওয়ার চেষ্টা করছো। তুমি চাইলে। উর্মির ভেতরটা দুমড়ে মুচড়ে এলো। এক বুক কষ্ট নিয়ে বলল, আমার মনে হয় তুমিই চাইছো না এই সম্পর্কটা। যদি তেমনই হতো তাহলে এখনও বসে থাকতাম না, তোমার পিছু পড়ে থাকতাম না পাগলের মতো। হয়তো এটা কেবল দায়িত্ববোধ ভাবছ, মুক্তি চাইছো ঠিকই, সেটাই। এত কিছুর পরও আমায় এটা শুনতে হলো। বুঝতে পেরেছি আমি, সবটা আমার ভুল, আমিই পাগল। শুধু শুধু একটা বিবাহিত মেয়ের পেছনে পড়ে আছি। হোক সে আমার প্রেমিকা, সে তো এখন অন্যের স্ত্রী। আমিই ভুল, ক্ষমা চাই, আর কখনো এমন ভুল হবে না। উর্মি প্রায় রেগে উঠল। আজ মনে হচ্ছে আমি বিবাহিত। আগেই বলে দিতে পারতে, এটা আমি আগেই বুঝেছিলাম। আসলে কেউ চাইবে না একটা বিবাহিত মেয়ে। শব্দহীন কেঁদে উঠল উর্মি, দু চোখ বেয়ে জল গড়ায়। সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি সমীর, আমিই ভুল। আর এটাও ঠিক, আমি স্বার্থপর, স্বার্থে ব্যবহার করেছি তোমায়। সিয়াম হয়তো মিথ্যে বলেনি। কল কেটে দিল উর্মি। ওয়েটিং চেয়ারে ধপাস করে বসে পড়ল। জীবনে প্রথমবার সমীরের সাথে মতের অমিল ঘটেছে, সাথে হয়েছে মনের বিরুদ্ধে যুদ্ধ। হয়তো এখানেই শেষ হয়ে যাবে সম্পর্কটা। স্বার্থপর হয়েই বেঁচে থাকবে উর্মি। সমীরকে চেক আপ করলেন ডাক্তার। আগের রিপোর্টগুলো দেখে বললেন, রোগটা খুবই কমপ্লিকেটেড। দেশের সেরা হসপিটাল থেকে রিপোর্ট করা, সেহেতু এই বিষয়ে মতামত দেওয়াটাও যুক্তিহীন। আমাদের সিস্টেম এতটা অ্যাডভান্স নয়। তবে এতদিনে যখন ও পরিবর্তন হয়নি তেমন, সেহেতু আমার মনে হয় বিদেশ থেকে ট্রিটমেন্ট করানোটা উচিত হবে। আপাতত বিদেশে যাওয়া সম্ভব হচ্ছে না, সেই জন্য এখানে আসা। আমি শুনেছি আপনার পরিচিত এক ডাক্তার আছেন, বিদেশি ডাক্তার। তিনি নাকি আসবেন খুব দ্রুত, সেই জন্যই আসা। তবে নেক্সট সপ্তাহে আসবেন। চিন্তিত কণ্ঠে উর্মি বলল, কতদিন থাকবেন? খুব সম্ভবত 1 সপ্তাহ। ও ঠিক আছে, থ্যাঙ্কস ডক্টর। হতাশ হয়ে ফিরে এলো উর্মি। সামনের সপ্তাহে মেঘনার বিয়ের অনুষ্ঠান, সেটা সামনে রেখে অনেক কাজ, সেহেতু এটা হচ্ছে না। উর্মি দ্বিধান্বিত হয়ে পড়ল। সৌমেন বসেছিল, উর্মিকে দেখে বলল, কথা বললে? কি বলল ডাক্তার? আমার রোগ যাবে না, তাই না? ডাক্তার বলেছেন প্রপার ট্রিটমেন্ট করলেই আপনি আগের মতো হয়ে যাবেন। তাছাড়া সুনামধন্য হসপিটালে চিকিৎসায় আছেন, সেহেতু সবটা ঠিক হয়েই যাবে। আমার ভালো লাগে না মাইশা, আমি কিছু মিলাতে পারি না। ইদানিং কিছু একটা ঘোলা ঘোলা ভাসে, মনে হচ্ছে কিছু স্মৃতি আমার স্মরণে নেই। অন্যমনস্ক ছিল উর্মি। সৌমেনের কথা ধ্যান ফিরিয়ে এলো। কোন স্মৃতি? জানি না, তবে কিছু ঘটনা আমি মিলাতে পারি না। গত 1 বছরের ঘটনা আমার কাছে এলোমেলো লাগে। মনে হয় কোনোটার সাথে কোনোটা মিল নেই। অফিসের ঘটনা মনে আছে, হ্যাঁ, তবুও কিছু জিনিস ঘোলা ভাসে। উর্মি হতাশ হলো। ভেবেছিল ওকে মনে করতে পারবে ছেলেটা, কিন্তু পারছে না। এমনকি অফিসে আসা নতুন কোনো এমপ্লয়িকেই চিনতে পারেনি। মাঝে মাঝে কিছু লোকের নাম গুলিয়ে ফেলছে, আবার কিছু সময় বাচ্চাদের মতো খেলা করছে, যেন শৈশবটাকে খুব বেশি মনে পড়ে। উর্মি আতঙ্কিত হয়। কিছু একটা ঘটনা ওর শরীর মনে বিঘ্ন ঘটায়। তবে কি সৌমেনের শৈশবে এমন কিছু আছে যা ওকে ভোগায় কিংবা আনন্দ দেয়? সাগরিকাকে বুকে টেনে নিয়ে অদ্ভুতভাবে কেঁপে উঠল আলিদ। বাচ্চাটাকে ধরলেই মনে হয় ওর নিজের অংশ। সত্যি যদি এমন হতো, খুব কি ক্ষতি হতো? এই যে সাগরিকার জন্য এত মায়া হয়, তখন কি এর থেকেও বেশি মায়া হতো? বহু ভেবেও কুল পেল না আলিদ। ঘুম ভাঙতেই সামান্য শব্দ করল সাগরিকা। আলিদ চকিত হয়। হোয়াট হ্যাপেন মাই প্রিন্সেস? সাগরিকা কি বুঝলো কে জানে, সে ঈষৎ হাসল। বাচ্চাটার বয়স কত? এই মাস 2-এর আশপাশ। চোখ দুটো ছোট, পিটপিট করে তাকায়। মাথায় সামান্য চুল, তবে চোখের পাপড়ি বেশ বড়। শুভ্র সকালে বাচ্চাটি যেন বিড়াল ছানার মতো আলিদের বুকে নেমে যেতে চায়। আলিদ হাসল। কি এক সুন্দর অনুভূতি! ভাবতেই অবাক লাগে এইটুকু প্রাণ কিছুদিন পরই বড় হয়ে যাবে, হেঁটে হেঁটে এধার ওধার ঘুরবে। আলিদ নিশ্চয়ই তখন তাকিয়ে থাকবে ফ্যালফ্যাল করে। বাচ্চাটি পা ছিটকে পড়ে যেতে চাইলেই সুপারম্যানের মতো আগলে নিবে, আর সাগরিকা পাপা পাপা বলে ডাকবে। এক সুন্দর ভাবনায় বুঁদ হয়েছে আলিদ। অমন সময় ছাদে এলো জ্যোৎস্না, বালতি ভর্তি কাপড়। সকাল সকাল জ্বালাতন করছে, তাই না? না ভাবি, জ্বালাতন করবে কেন? দেখেন না কেমন ঘুমিয়ে আছে। সে ঠিকই বলেছ, তবে প্রথম কয়েকদিন বেশ কান্নাকাটি করেছে। জ্যোৎস্নার মুখ ম্লান হয়ে এলো। দীর্ঘশ্বাস ফেলে বলল, অত বড় অপারেশনটা গেল, একটু আধটু তো জ্বালাতন করবি। এই ছোট বয়সে কি একটা ফাড়া গেল। বুঝতে পারল না আলিদ। বেশ উতলা সুরে বলল, অপারেশন মানে? সাগরিকার অপারেশনের কথা বলছি। উর্মির বিয়ের দিনেই তো অপারেশন হলো, সমস্ত খরচই তো দিল। মেঘনা এসেছে, ক্লান্ত দেখাচ্ছে ওকে। জ্যোৎস্না বলল, শরীর খারাপ?
জানি না ভাবি, কেমন যেন ঘুরছে মাথা, শরীরে বল নেই যেন। আলিত এগিয়ে এলো, উর্মির কপালে হাত রেখে বলল, শরীরের তাপমাত্রা বেড়েছে, ওষুধ খাওনি? সেরে যাবে। যাবে না, অবহেলা করলেই বিপদ ঘটে। ঠিক বলেছ, কাবাডে ওষুধ রাখা আছে, না পেলে অন্তকে বলিস। সাগরিকা উঠেছিল, উঠে আবার ঘুমিয়ে পড়েছে। সাগরিকাকে কোলে নিল মেঘনা। ঠিক তখনই মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিল। জ্যোৎস্না দু হাতে আগলে নিয়েছে। বাচ্চাটিকে জ্যোৎস্নার কোলে দিয়ে মেঘনাকে ধরল আলিত, নিয়ে এলো ঘরে। রাতে এলো কাঁপুনি দিয়ে জ্বর, তাপমাত্রা বেড়ে যাচ্ছে হু হু করে। মন খারাপ নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে উর্মি, চোখ দুটো জলে ভরে আছে। চাঁদের আলো ছিটকে পড়েছে সামনের গাছটায়, চকচক করছে পাতাগুলো। দুটো পাখি এসে ডানা ঝাপটালো, কয়েকবার শব্দ করলো। উর্মির হেলদোল নেই। একটা পাখি ততক্ষণে উড়ে গেছে। কষ্ট হলো উর্মির, নিজের জীবনটাকে যেন দেখতে পেয়েছে সে। সুমিরের সাথে পথ চলেছে, আজ সেই পথ চিনেছে আরেক পথ। একটা পথ মাঝখান থেকে বিভক্ত হয়ে হদিশ করেছে আরও দুটো পথ। গন্তব্য এখন আলাদা। তড়িঘড়ি করে রুমে ঢুকলেন লতিফা, উদ্বিগ্ন তার কণ্ঠে। লায়লা কোথায় গেছে তুমি কি জানো উর্মি? না আন্টি, লায়লা আপুকে তো কাল রাতে দেখেছিলাম, এরপর আজ সারাদিনই দেখিনি। এখন তো প্রায় মধ্যরাত্রি। সেটা নিয়ে চিন্তিত। ফোন বন্ধ, কোথাও খুঁজে পাচ্ছি না। চিন্তিত বোধ করলো উর্মি। সৌমেন স্যারের কথাটা মাথায় এলো। অন্য ঘরে ঘুমোতে এসেছিল আজ। ঝটপট এলো সৌমেনের কক্ষে। ছেলেটা ঘুমিয়ে আছে দেখে স্বস্তি পেল। লতিফা বেগম চিন্তায় অস্থির হয়ে পড়লেন। হাজার হোক বোনের মেয়ে তো, আর বোনের মেয়ে নিজ সন্তানের থেকে কম কি? লায়লাকে পাওয়া গেল না সেদিন। মিসিং ডায়েরি করা হলো। এদিকে খবর এলো মেঘনার জ্বর করেছে। উর্মি ছুটল সেথায়। বাড়ি গিয়ে দেখল ক্লান্তিতে চোখ ডেবে গেছে মেঘনার। পাশে বসে আছে আলিতসহ সকলে। অমর উর্মিকে দেখে বসতে বলল। পাশে বসলো উর্মি। ডাক্তার নিয়ে এসেছে সৌজন্য। চেক আপ চলল। ডাক্তার জানালেন সাধারণ জ্বর, খুব সম্ভবত ঠান্ডা লেগে হয়েছে। উর্মি বোনের পাশে বসলো, মাথায় হাত বোলাচ্ছে। কি হয়েছে আপা? নিজের প্রতি এত অযত্নশীল কেন হচ্ছিস? মেঘনা নিশ্চুপ, যেন কিছু লুকাতে চায়। চোখ দুটো আতঙ্কিত। একে একে সকলে চলে গেল। হাও মাও করে কেঁদে উঠল মেঘনা। উর্মির অস্থির দৃষ্টি। কি হলো আপা, হঠাৎ কাঁদছিস কেন? নয়ন ফোন করেছিল, বলল আলিদের ক্ষতি করে দিবে, আর এখন নাকি সাগরিকাকেও ওর চাই। তুলির বাচ্চা হবে না কখনো, আমি দেব না আমার মেয়েকে, মরে যাব আমি। কি বলছিস? আমাকে জানালি না কেন? জানোয়ারটা শান্তি হয়নি? আমাদের সবার জীবন ধ্বংস করে ও শান্তিতে নেই, হারামির বাচ্চা। সাগরিকাকে আমি দেব না বোন, আমি দেব না ওকে। বললেই হলো আমাদের মেয়েকে নিবে? এত সোজা? তুই চিন্তা করিস না আপা। উর্মির বুক থেকে মাথা তুলে মেঘনা চোখ মুছে বলে, বিয়েটা ক্যান্সেল করে দে। পাগল হলি? আমি চাই না আমার জন্য আলিদের ক্ষতি হোক। আমি পারবো না নিজেকে ক্ষমা করতে। এমনিতেই ওর জীবনটা তছনছ হয়ে আছে। উত্তর করল না উর্মি। মেঘনাকে বুকে টেনে নিল আরও একবার। বাচ্চাদের মতো গুটিয়ে রইল মেঘনা। চোখে লেগে আছে আতঙ্ক। মেঘনার বিয়েটা প্রায় ভেঙে যাচ্ছিল। এ নিয়ে চার দেয়ালে কত অশান্তি নাই গেল। উর্মি বোঝালো বড় ভাবি, তবু ক্ষান্ত হচ্ছিল না মেঘনা। নিজের জন্য আলিদের ক্ষতি মেনে নিতে পারবে না, সেই জন্যেই পাগলামি শুরু করেছিল। তবে অদ্ভুতভাবে আজ সকালে খবর এসেছে নয়ন আর তুলি পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে। এ যেন এক রহস্য। দুজন একই সঙ্গে এমন রোগে আক্রান্ত হলো কি করে? এ নিয়ে বেশ কথা উঠল। নয়নের মা ফোন করে মেঘনাকে কথা শোনালো। বলল, অভাগী, সর্বনাশী আমার ছেলের জীবনের কাল। আমার মেয়েটাকে খেয়েছিস তোরা, কখনো ভালো হবে না। কত শত অভিযোগ। এসবের জবাব দিতে ইচ্ছে করছিল না মেঘনার। তবে কেন যেন মেয়েটা নিজেকে সংবরণ করতে পারল না। বেশ চেঁচিয়ে বলল, মা, আপনার ছেলে এখন আমার স্বামী নয়। তাছাড়া আমি বা আমার পরিবার আপনাদের সর্বনাশের জন্য দায়ীও নয়। সবটা কর্মফল। আপনারা যেমন করেছেন তেমনই ফল পেয়েছেন। আর আপনাদের নষ্ট মনের অভিশাপে আমার যায় আসে না। আমি ভালো আছি, অন্তত এখন থেকে ভালো থাকবো, কারণ পাপীরা শাস্তি পেল অবশেষে। আল্লাহ ইনসাফ দিয়েছেন। কলকেটে কোমট কান্নায় ভেঙে পড়ল মেঘনা। আর তারপরই চিৎকার করে কাঁদল। হাও মাও করে কাঁদছে আজ। আলিদ কিছু দরকার এসেছিল। এসব দেখে প্রায় থমকে গেছে। বুকের ভেতর ভাঙচুর হচ্ছে। তবে কি নয়নের প্রতি জমে থাকা ভালোবাসা এখনও রয়ে গেছে? কষ্ট হচ্ছিল খুব। আলিদের মুখের ভঙ্গিমা বুঝিয়ে দিচ্ছিল হৃদয়ে কত ব্যথা। তবে মুহূর্তেই সবটা বদলে গেল। মেঘনা প্রায় ছুটে এসে জড়িয়ে ধরল ওকে। আলিদ প্রথমে চুপ থাকলেও একটু পরে মেয়েটিকে আগলে নিল। আলতো হাতে পিঠ চাপড়ে দিল। বেশ কিছু সময় পর শান্ত হলো মেঘনা। বিড়াল ছানার মতো ঢুকে যেতে চাইল আলিদের ভেতর।
আলিদ অবশ্য পরে এই বিষয় নিয়ে কথা বলেনি, কারণ মেঘনার নিস্তব্ধতা বুঝিয়ে দিয়েছে এক আত্মতৃপ্তি পেয়েছে আজ। হৃদয়ে থাকা সব ভালোবাসা পানসে হয়েছে বহু পূর্বেই। আজ বুকের ভিতরে থাকা আগুনগুলো কেবল প্রশমিত হয়েছে। আয়োজন চলছে, ধুমধাম আয়োজন করে বিয়ের অনুষ্ঠান হবে। সিগারেট ফুঁকছে সৌজন্য, চোখটা নিষ্পলকভাবে বাহিরে নিবদ্ধ। মাত্র কয়েক মাসে জীবন কতটা বদলে গেছে। তুলির রোগের কথা কানে এসেছে ঠিক, তবে খুব যে পাত্তা দিয়েছে এমন নয়। ওর অনুভূতিগুলো কেমন ফ্যাকাশে, রংহীন জীবন। বাড়িতে হইহুল্লোড় পড়ে গেছে। মেঘনাকেও বেশ সুখী দেখাচ্ছে। হালকা করে হলুদের আয়োজন হবে, ঘরোয়া আয়োজন। আর কত সিগারেট ফুরাবি? অমরের কণ্ঠ। নড়ল না সৌজন্য। নির্বোধ অভদ্র লোকের মতো বড় ভাইয়ের নিকটে বসেই সিগারেট ফুঁকতে লাগলো। কোনো হেলদোল না দেখে বসলো অমর। দু ভাই আজ বহু বছর পর একসঙ্গে। নির্জন হয়ে এলো আশপাশ। চারপাশের গানের সুরগুলো কেমন যেন গুটিয়ে এসেছে। অমর সিগারেট খায় না, মাঝে মাঝে দু একবার নেওয়া হতো হুটহাট। আজ দুই ভাই মিলে সিগারেট খাচ্ছে। ভোটকা গন্ধটা বেশ অদ্ভুতভাবে ছড়িয়ে ছিটিয়ে মিলিয়ে যাচ্ছে। অমর কথা বলল, ভালো একটা চাকরি হয়েছে, মেঘনার বিয়ে হবে, উর্মিও আছে ভালো। তুই এবার নিজেকে নিয়ে ভাব। উত্তরহীন সৌজন্য। অমরের হাতটা কাঁধে এসে খামচে ধরল। বয়সে খুব বেশি বড় নয় অমর, ওই তো বছর ছয়েক। তবে দুই ভাইয়ের মাঝে খুব একটা মিল ছিল না কখনই। দুজন দুপ্রান্তের মানুষ। অবশ্য উর্মির সাথে বেশ ভাব ছিল এককালে। তুলির সান্নিধ্যে এসে সব কেমন করে যেন হারিয়ে গেল। জীবনের প্রথম প্রেম প্রেয়সী তুলি। সৌজন্যকে যেদিন প্রেম নিবেদন করলো তুলি, সেদিন বাসায় এসে সবটা বলল উর্মিকে। দুই ভাই বোনের বয়সের ফারাক প্রায় 8 বছর, অথচ কি মিল দুজনের। উর্মি খুব হেসেছিল। সহসা এমন ঘটে না, মেয়েরা প্রেম নিবেদন করে। তবে সৌজন্যের ক্ষেত্রে এসব ভিন্ন। অধিক সুন্দর হওয়াতে মেয়েরা নিজ থেকে আসতো প্রপোজ নিয়ে। কোথাও আকর্ষণ পেত না সৌজন্য। তবে তুলির ক্ষেত্রে কেমন যেন গলে গেল। ভালোবাসা ডুবে গেল, প্রেম হলো, আর তারপর বিয়ে। সবটা দারুণ ছিল, স্বপ্নের মতো, কিংবা রূপকথার গল্পের নেই। সৌজন্য বোধহীন। আলতো করে ঝাঁকায় অমর, নড়ে চড়ে বসে সে। আমার জীবন জীবনের মতো চলতে থাকুক ভাইয়া। এমনটা বললে তো হবে না। বয়স কত তোর? জীবনের আরও অনেক বাকি। এভাবে তো চলে না। একজন সঙ্গীতও প্রয়োজন। প্রয়োজন হলে দেখা যাবে। অনুভূতি নেই, ঠিকরে পড়ছে যেন তুচ্ছ এই জীবন। অমর কী বলবে বুঝল না। ভাইটার সাথে খুব বেশি মেলামেশা থাকলে হয়তো আরও কিছু বোঝাতে পারত। আলগোছে উঠে গেল অমর। সৌজন্য দেখেও না দেখার মতো করে রইল। ওর মাঝে সমস্ত কিছু যেন কোথাও হারিয়ে গেছে। সব ফ্যাকাশে হয়ে আছে। জীবন যেন জীবন নেই। যা আছে তা কেবল মৃত্যুকে কাছে টানার প্রার্থনা। লায়লাকে পাওয়া গেল না। সবাই বেশ চিন্তিত। এরই মাঝে উপস্থিত হলেন লুবনা। মেয়ের চিন্তায় পাগলপ্রায় অবস্থা। এক পর্যায়ে এসে লতিফার পা ধরে বসে পড়লেন। মেয়ের বাহানাকে প্রশ্রয় দিয়ে বড় ভুল হয়ে গেছে। এই ভুল শুধরানোর কোনো উপায় তিনি পেলেন না। লতিফা বেগম ছটফট করছেন। ক্রন্দনরত হয়ে লুবনা বললেন, বুবু, আমারে মাফ করে দে। আমি পিশাচ, আমি বড় জালিম, বড় ভুল হলো আমার, খুব ভুল করলাম আমি। লুবনা বেগমের কান্নায় সবাই হতবাক। কি বলতে চাইছেন পরিষ্কার নয়। মেয়ে শোকে কাতরাচ্ছেন। খালামণি, আপনি কি বলছেন? আপনি এসব কেন বলছেন এখন? আমার ভুল মা। আমি যদি প্রথম থেকেই সবটা বলে দিতাম তাহলে এমন কিছু হতো না। কি লুকিয়েছিস? লতিফা বেগমের উৎকণ্ঠতা। লুবনা বেগম প্রায় হাউমাউ করে বলেন, লায়লা শুরু থেকেই সৌমেনকে পছন্দ করত, এটা তো সবাই জানো। মেয়েটার স্বভাব অন্যরকম ছিল, আর ওর বাবার পেশাগত কারণেই তোমরা যে অপছন্দ করতে সেসব আমিও জানি। তবে আমার মেয়েটা তো ভীষণ জেদি, সৌমেনকেই লাগবে। অনেক চেষ্টা করেও তো লাভ হলো না। সবশেষে হাল ছেড়ে দিয়েছিল লায়লা। অস্ট্রেলিয়ার এক ছেলের সাথে লায়লার পরিচয় হয়, আর সেখানে বছর খানেক আগে বিয়ে করে। সব ঠিকই ছিল। হুট করে একদিন খবর এলো সৌমেন বিয়ে করেছে। আর সেই সব শুনে পাগলের মতো চলে এলো লায়লা। আমি জানি না মেয়েটার কি হলো। ভেঙে পড়লেন লুবনা। অবাক হয়ে গেল উর্মি। সবটা কেমন যেন লাগছে। লায়লা যে উদ্দেশ্য নিয়ে এসেছে এ বিষয়ে আর সন্দেহ রইল না। নিজের প্রতি ক্ষোভ জন্মালো। শুধুমাত্র লায়লার প্রবঞ্চনায় সৌমেনকে আজও শতভাগ বিশ্বাস করতে পারেনি উর্মি। বারবার যুক্তি দিয়ে হারিয়ে দিয়েছে। এক একটা কথা মনে হতে লাগলো উর্মির। গা ঘিন ঘিন করছে। না জানি কত বড় ক্ষতি হতে পারত সৌমেনের। সব কিছু সামলিয়ে বাড়ি এসেছে উর্মি। হলুদের অনুষ্ঠানে সৌমেনের বাড়ির কেউ আসতে পারবে না, হয়তো বিয়েতেও সামিল হতে পারবে না। লুবনাকে রেখে আসাটা সম্ভব না। তাছাড়া হুট করে লায়লার কি হলো এটাও বেশ চিন্তার। টুকটাক হলুদের আয়োজনটা যেন বেশ বড়ই হয়ে গেল। সমীরের সাথে দু একবার কথা হয়েছে, খুবই সামান্য কথা, যেন কেউ কাউকে আমলে নিচ্ছে না। সমীর এলো প্রায় রাত 8টায়। উর্মির ছটফট বেড়ে গেল হঠাৎ। চোখ দুটো কেমন ছলছল করে উঠল। অন্তর হাতে মিষ্টির থালা দিয়ে চুপিসারে বলল, সমীর আঙ্কেলকে দিয়ে আয়।
মিষ্টি দিয়ে আসে অন্ত। সমীরের মুখটা কেমন ফ্যাকাশে থাকে। উর্মিকে খুঁজছে বোধ হয়। অন্তকে জিজ্ঞাসা করলেও হদিশ দিতে পারল না ঠিক। হলুদের প্রায় শেষে সমীর আর উর্মি মুখোমুখি হলো। দুজনের চোখ অনেক কিছু বলতে চায়, তবে হুট করে কেউ কথা খুঁজে পায় না। তীব্র সংকট জাগে। এক পর্যায়ে দুজনেই একসাথে বলে ওঠে, সরি। একটি সুন্দর সময় কাটালো উর্মি। মূলত ভুল বোঝাবুঝি জীবনের সব থেকে সুন্দর সময়গুলোকে কেড়ে নেয়, ধ্বংস করে দেয় সুখ শান্তিকে। গত কয়েকদিনের যন্ত্রণা অসহ্যনীয় ছিল। আজ সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার। সমীরকে বিদায় জানানোর সময় ছেলেটার কাছাকাছি হলো উর্মি। চোখ দুটো প্রায় ছলছল। কি হলো? কিছু না। এভাবে তাকাচ্ছ যে? মনে হচ্ছে আমি সবটা হারিয়ে ফেলবো। আমার সবটা হারিয়ে যাবে। বোকার মতো কথা বলো কেন? আর তো মাত্র কিছু সময়, সব ঠিক হয়ে যাবে। মাথায় হাত রাখলো উর্মি। সমীর যখন মাথায় হাত বুলিয়ে দেয়, উর্মির মনে হয় পরম যত্নে কেউ সাজিয়ে দিচ্ছে ওকে। ওর সাদা কালো জীবনে সত্যি রঙের বর্ষণ নেমেছে। সময়টা খুব দ্রুত কেটে গেল। পরদিন ধুমধাম আয়োজনে মেঘনার বিয়েটাও হয়ে গেল। মেঘনার কান্নার কথা থাকলেও মেঘনা কাঁদল না, বরং নিয়মের বেড়াজাল ভেঙে গুড়িয়ে কাঁদল দুই ভাই বোন। ভাবি ভাতিজা এদের সামলে উঠতে বেশ কসরত করতে হচ্ছে। একটা সময় মেঘনা বলল, আমি তাহলে এখানেই থেকে যাচ্ছি। কথাটা কাজে দিল। সবাই সামলালো নিজেকে। মেঘনা হাসি মুখে বিদায় নিল। জীবনে অনেকটা সময় কেঁদেছে, এখন থেকে আর কাঁদবে না, সব সময় হাসি খুশি থাকবে। অগোছালো জীবনটাকে এবার গুছিয়ে নেওয়ার পালা। রাত্রি করে বাড়ি ফিরল উর্মি। সৌমিন তখন স্টাডি রুমে বসে আছে। আজকাল ওর স্বভাব আচরণে বদল ঘটেছে। আগে বাচ্চা বাচ্চা একটা স্বভাব কাজ করতো, এখন সে স্বভাবের বদলে ঘটে গম্ভীরতা আঁকড়ে ধরেছে। উর্মি বাসায় এলো ঠিক, তবে সৌমিনের খোঁজ নিতে ভুলে গেল। পুরো রাত্রে ঘুমালো বেঘরে। হয়তো কিছু চিন্তার অবসান ঘটার কারণে এমন করে ঘুমালো। তবে দেখা গেল এই নিয়ে বেশ বিরোধ জেগেছে সৌমিনের অন্তর্কর্ণে। ছেলেটা সারা রাত ঘুমায়নি, নির্ঘুম গেল রাত। চোখ দুটো লাল টকটকে। সকালে বেলা করে উঠল উর্মি। হাই তুলে যখন ঘর থেকে বের হলো তখন সৌমিন দাঁড়িয়ে আছে দরজার বাইরে। বেশ অবাকই হলো উর্মি। আপনি এভাবে এখানে দাঁড়ানো? কথা বলল না সৌমিন। উর্মি আবারও একই প্রশ্ন করল, অথচ সৌমিন নিশ্চুপ বাকহীন। কয়েক সেকেন্ড পর ঘরে ঢুকে গেল। উর্মিও এলো পেছন পেছন। মাথা নিচু করে কাউচে বসলো সৌমিন। পায়ের আঙ্গুল আর মেঝের মাঝে এক প্রকার সংঘর্ষ তৈরি করে খেলতে লাগলো। উর্মি অনেকটা সময় ভেবেও কিছু পেল না। প্রায় বিরক্তি চলে এসেছে মেয়েটির মুখে। বসো। বসলো না উর্মি। স্থির হয়ে রইল দাঁড়িয়ে। কিছুটা ধমকের সুরে সৌমিন বলল, বসতে বলেছি না? ভয় পেয়ে বসলো উর্মি। ধমকটা আশা করেনি বোধ হয়। দুজনের মাঝে অদৃশ্য কিছু বিরাজ করছে। সৌমিন শুধালো, ভালোবাসো আমায়? ও অদ্ভুত প্রশ্ন। উর্মির হৃদয়ে ছেদ করে উঠল। কেমন প্রশ্ন এটা? উত্তরের অপেক্ষা করে সৌমিন, অথচ উর্মির মাঝে উত্তর দেওয়ার মতো কিছু লক্ষ্য করা গেল না। সৌমিন হতাশ হলো। প্রায় সঙ্গে সঙ্গে বলল, তোমার আমার মাঝের দূরত্বটা অস্বাভাবিক নয় কি? হঠাৎ এমন কেন মনে হলো? জানি না। কথা খুঁজে পাচ্ছে না উর্মি। জানালার বাইরে তাকালো সৌমিন। আকাশে মেঘ করেছে, বোধহয় বৃষ্টি হবে। সেই বৃষ্টিতে শিখতে হবে তপ্ত রোদে পুড়ে যাওয়া গাছপালা। তবে ওর ভেতরটা বড্ড অশান্ত, পুড়ে ছাই। সেই সব সিক্ত হবার উপায় কি? দুপুরে খাওয়ার সময় উর্মি লক্ষ্য করলো সৌমিনের মাঝে চঞ্চলতা এসেছে, যা ওর মনকে পুলকিত করলো। ঠিক, তবে পরক্ষণে ভেঙে দিল কাচের মতো। সকালে সেই প্রশ্নটা উর্মির ভিতরে দহন জ্বালিয়েছে। ভেতরটা যে বেশ ভালোই ক্ষত হয়েছে সেসব অজানা নয়। খাবার মাঝেই উর্মির ফোনটা রিং হলো। সমীরের কল। সমীর অবশ্য তাকালো না কোনো দিকে, অবিলম্বে খাচ্ছে। দেশের বাইরে যাচ্ছে সমীর, পারিবারিক কিছু প্রয়োজনেই যাওয়া। সমীরের বাবা সাওলাত খানের দ্বিতীয় স্ত্রীর সাথে কিছু বোঝাপড়া রয়েছে। ভদ্রমহিলার একটি সন্তান রয়েছে, কন্যা সন্তান। সেই সন্তান নিয়ম অনুযায়ী সম্পত্তির ভাগ পাবে। সাওলাত খান 3 সন্তানকে সমান সম্পত্তি ভাগ করে দিয়েছেন। তবে ভদ্রমহিলার দাবি মোট সম্পত্তির অর্ধেক। এই নিয়ে কিছু ঝামেলা চলছিল, তবে সেই ঝামেলার অবসান ঘটাবেন মিষ্টি মৃধা। অনেক হিসেব চোকানোর আছে। সাওলাত খান প্রথমবারের মতো মিষ্টি মৃধার বাড়ি এসেছেন। ভদ্রলোকের মাঝে কেমন যেন অস্বস্তি, অথচ খুব স্বাভাবিকভাবেই এলেন মিষ্টি। চা নাস্তা রেখে বললেন, আপনার প্রিয় খাবার ছিল পুডিং, সেটাই তৈরি করেছি। জানি না সময়ের সাথে সাথে মুখের স্বাদ বদল ঘটেছে কিনা। আপনি তো আবার এই বিষয়ে বেশ সচেতন। মিষ্টির কটাক্ষ কথাগুলো হজম করে নিলেন সাওলাত। বিশেষ কিছু কি বলা যায় এখন? হুম, সেই সব বলার মতো মুখ নেই ওনার। জীবনের ভুলগুলো যদি কোনোভাবে মুছে দেওয়া যেত, তবে চোখ বুজে তিনি মিষ্টির উপর করা অন্যায় অনাদারগুলো অদৃশ্য করে দিতেন। তবে সেসবের উপায় নেই। সিয়াম বেশ রেগেই ঘর থেকে বের হলো। সমীর বারবার বলল যাতে কোনো রকম বেয়াদবি না করে। সিয়াম শুনল ভাইয়ের কথা।
তবে বেয়াদবি যেমন করেনি ঠিক তেমনই দেখা গেল না আদবের লেশমাত্র। সুমির অগোচরে দীর্ঘ নিঃশ্বাস লুকালো। বহু বছর পূর্বে মা ভাইকে নিয়ে নিজ ইচ্ছেতেই বাড়ি ছেড়েছিল সে। বড্ড ঘৃণা হয়েছিল বাবার প্রতি। আজ সেই ছেলেটাই চাইছে ঘটনা স্বাভাবিক হোক। মা বাবার মাঝে সম্পর্ক ঠিক না হলেও অন্তত বন্ধুত্ব থাকুক। অন্যদিকে বেঁকেছে সিয়াম। বয়সটাই এমন। এই বয়সে সব ছেলে মেয়েরাই হুট করে সিদ্ধান্ত নেয়। কখনো সেটা ঠিক, আবার কখনো ভুল। সিয়ামের করা আচরণগুলোকে ঠিক ভুল কোনোটাতেই ফেলা যায় না। এক একটা পরিস্থিতি এতটাই জটিল করে তুলেছে সম্পর্ক। সমীর বসল বাবার পাশে। মিষ্টিমা কিন্তু পুডিং খুব ভালো বানায়। ছেলের কথায় হাসলেন সাওলাত। ভদ্রমহিলাকে অবহেলা করলেও জীবনের অনেকগুলো বছর এক ছাদের নিচে কাটিয়েছেন। পরিস্থিতি আজ ছেলের মুখ থেকে মায়ের হাতের রান্নার প্রশংসা শোনায়। সমীর আবার বলল, সিয়ামও তোমার মতো পুডিং খেতে ভালোবাসে। প্রায় সঙ্গে সঙ্গে ছেলের পানে তাকালেন সাওলাত। সিয়ামের মুখের অভিব্যক্তি দৃঢ়। ছোট সময় পুডিং খেতে চাইতো না সিয়াম। ডিমের গন্ধ বলে চেঁচাতো। সে ছেলের প্রিয় খাবার নাকি পুডিং। সিয়াম প্রায় উঠেই যাচ্ছিল। মিষ্টি হাত ধরে ফেললেন। আমার শিক্ষায় কোনো বেয়াদবি ছিল কি সিয়াম? লজ্জিত বোধ করল সিয়াম। মাথা নিচু করে বলল, দুঃখিত মা। ঠিক আছে, বসো তুমি। খাবার খেয়ে তৈরি হয়ে নাও। আমরা ফ্রান্স যাচ্ছি। অবাক হলো সিয়াম। মিষ্টি চলে গেলেন সেখান থেকে। স্নেহার সাথে দেখা করা প্রয়োজন। সেদিন মেয়েটিকে খুব বকে দিয়েছিল। হতাশ হলো সিয়াম। নিজের রাগগুলো আজকাল তীর তীর করে বেড়ে যায়। ঘণ্টা খানিকের ব্যবধানে স্নেহার সাথে দেখা করলো সিয়াম। মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কখন এভাবে কান্না করে না। আজ খুব কষ্ট হচ্ছে। পাশে বসে থেকে সিয়ামও যে ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। হয়তো সেসব জানে না স্নেহা। মেয়েটির হাত দুটো বুকের মাঝখানটায় রাখলো সিয়াম। সরি জান, আমি যে কি করি আজকাল। শুধু শুধু সেদিন বকে দিয়েছি, আর তারপর খোঁজও নেয়নি। স্নেহার একটি সমস্যা রয়েছে। সমস্যাটি হচ্ছে কান্না করলে কান্না থামাতে পারে না। এই সহজাত সম্পর্কে অবগত ছিল সিয়াম। সেই জন্যই মেয়েটিকে বুকে চেপে ধরে মাথায় হাত বোলাতে লাগলো। অনেকটা সময় ওভাবে পার হলো। শেষে শান্ত হলো স্নেহা। চোখ ফুলে গেছে, নাকটা লাল বর্ণ। কান্না করলে তোমায় এত সুন্দর লাগে জানতাম না তো। বাজে কথা, সত্যি বলছি। আমার মনে হচ্ছে তোমাকে আবার কাঁদাই, আর তারপর চেয়ে থেকে লাল টুকটুকে মুখের পানে। মেয়েটির তুলতুলে হাতটা সিয়ামের বুকে গিয়ে ঠেকল। ব্যথা পার অভিনয় করে আহ করে উঠল সিয়াম। স্নেহার হঠাৎ বিচলিত হয়ে যাওয়াটা ভালো লাগলো সিয়ামের। মেয়েটি যখন বুঝলো তখন ধাম করে কিল বসিয়ে দিল। নরম তুলতুলে হাতের জোরে এবার বেশ ভালো ব্যথা পেয়েছে সিয়াম। তবে স্নেহা এলো না আদর দিতে, বরং মুখ ঘুরিয়ে রইল। কল বাজলো। ভাইয়ার কল। সিয়াম বুঝলো সময় হয়ে এসেছে। বাসা ফেরা দরকার। স্নেহাকে পেছন থেকে জড়িয়ে নিল। হাতের মধ্যে হাত গলিয়ে দিয়ে ঘাড়ে ঠোঁট ছোঁয়ালো। স্নেহা ভেসে যাচ্ছে সিয়ামের ভালোবাসায়। চোখ বন্ধ করে অনুভব করছে উত্তেজনা। ঠিক তখনই সিয়াম জানালো, মাস 6 জন্য ফ্রান্সে যাচ্ছি, নিজের খেয়াল রেখো। সৌমিনের সাথে সম্পর্কটা জটিল হয়ে যাচ্ছে ক্রমশ। উর্মি পারছে না হুটহাট করে বসা সাধারণ প্রশ্নের উত্তর দিতে। ছেলেটার কথার বেশিরভাগ অংশ জুড়েই প্রেম ভালোবাসা। সেসবের উত্তর দিবে কি করে উর্মি? এদিকে মেঘনাকেও কিছু বলা হয় না আজকাল। নতুন জায়গা, নতুন স্থান, নতুন জীবন, সব মিলিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টায় আছে মেয়েটি। তাকে এসবের মাঝে কি করে আনবে উর্মি? সমীর ফ্রান্সে যাওয়ার পর থেকে আর কথা হয়নি। একটা সপ্তাহ কেটে গেল। ফোন করলেও বা এসব কথা জানাবে না উর্মি। এগুলো শুনলে সমীরের মন খারাপ হবে। সে মন খারাপ এক সময়ে দ্বিধার দেয়াল করবে, আর তারপরই হবে মনোমালিন্য। এত কিছু সহ্য করার ক্ষমতা এখন আর নেই উর্মির। মেয়েটি প্রায় উন্মাদ হয়ে যায়। সব কিছু মিলিয়ে জীবনের বাজে সময় যাচ্ছে। এসব পাত্তা না দেওয়ার কোনো উপায় নেই। যা আছে তা হলো সহ্য করে নেওয়া। সেটাই করে উর্মি। নানান ভেজালের মধ্য দিয়ে বিদেশি ডাক্তার দেখানো হলো। সেখানেও খুব বেশি রেসপন্স নেই। সকলেই বলে ধীরস্থির হতে। এটি একটি দীর্ঘমেয়াদী রোগ। সারতে সময় লাগবে। ধৈর্য ধরুন। অথচ উর্মি একদমই পারছে না ধৈর্য ধরতে। চা বানাতে বানাতে এসবই ভাবছে উর্মি। অন্যমনস্ক স্বরূপ হাতে ছাকা খেল। কিছু সেকেন্ডই লাল হয়ে গেল হাতটা। আর তারপরই পড়ল ফোসকা। উর্মির আর্তনাদ। সৌমিন ওর পাশেই ছিল। শুনতে পেল আর্তনাদটা। ছুটে এলো। উর্মি মেঝেতে বসে পড়েছে হাত চেপে। সৌমিন তখনও বুঝেনি কি হয়েছে। কি হলো তোমার? হাত চেপে আছো কেন? কথা বলতে পারছে না যন্ত্রণায়। উর্মির হাত লক্ষ্য করলো সৌমিন। আঁতকে উঠল ছেলেটা। কাঁদছে উর্মি। না চাইতেও কান্না আসছে দু চোখ বেয়ে। সৌমিন উঠালো ওকে। ধীরে স্বস্তে নিয়ে বসালো সোফাতে। হেলে রইল মাথা। ঠোঁট কামড়ে আর্তনাদ সামলানোর চেষ্টা। সৌমিন তড়িঘড়ি করে মলম নিয়ে এসেছে। খুব ধীরে হাতে লাগাচ্ছে। তবু আর্তনাদ করলো উর্মি। ধীরে করুন। ব্যথা পাই তো। একটু ব্যথা তো লাগবেই। হাতের অবস্থাটা একেবারে নাজেহাল। অনেকটা পড়েছে। বেশ ভালোই। তবে হলোটা কি করে? চুলোতেই চা বসানো, তবু হাতে। অন্যমনস্ক ছিলাম, সেই জন্যে ভুল করে হাতটা চলে গেছে গরম পানিতে।
অদ্ভুত মনোযোগ হারাচ্ছ আজকাল, আগে তো এমন ছিলে না। গোছানোর স্বভাবটা কোথায় হারিয়ে গেল? উর্মি চুপ। সৌমেন আরও কিছু সময় বকবক করলো। এক পর্যায়ে গম্ভীর হয়ে উঠল। উর্মি বুঝতে পেরেছে সৌমেনের মুড চেঞ্জ হয়েছে। একরাশ কালো মেঘ এসে ভর করেছে মুখে। সৌমেনের মুখে বিরক্তি। একটু আগের করা বকবকগুলো কোথায় যেন হারিয়ে গেল। ধপ ধপ পা ফেলে চলে গেল লাইব্রেরিতে। দিনের বেশ কিছু সময় বই বোঝাই করা ঘরেই থাকেন সৌমেন। বাসা থেকে একা বের হতে পারে না। প্রথম প্রথম খুব চটলেও ধীরে ধীরে বুঝতে পেরেছে সত্যি কোনো অসুখ করেছে ওর, যে অসুখের মেয়াদ দীর্ঘ আর প্রখর যন্ত্রণার। মেয়ের খোঁজ না পেয়ে আজ চলে যাচ্ছেন লোবনা। কোনো লাভ হলো না খুঁজে। কোথায় যেন হারিয়ে গেল মেয়েটা, খোঁজ নেই কোনো। যাওয়ার আগে হাওমাও করে কাঁদলেন। ওনার ধারণা কৃতকাজের ফল পাচ্ছে লায়লা। মেয়ের হাজার ভুল হলেও মেয়েকে ফিরে পেতে চান তিনি। এবার বেঁধে রাখবেন ঘরে, তবু ফিরে চান গর্ভের সন্তানটিকে। উর্মির খারাপ লেগেছে আজ। মাকে হারিয়েছে বহু বছর, তাই মা জিনিসটা বহু অচেনা ওর নিকট। যদিও লতিফার আচরণ সুন্দর, তবুও একটা নিজস্ব মায়ের অভাব অন্তরকে পোড়াচ্ছে। দীর্ঘ মাসগুলোতে বাড়ির সবাই এইটুকু তো অনুভব করেছে উর্মি আর সৌমেন স্বাভাবিকতায় নেই, কোথাও একটা ভয় সংকোচ। তাই প্রথম দিকে সৌমেনের ঘরে না ঘুমানোর জন্য কথা হলেও আজকাল কেউ আর প্রশ্ন করে না। সৌমেনের যেন মেনে নিতে শিখেছে, তবে হুটহাট আজকাল তাচ্ছিল্য করে। বলে, তুমি বদলে গেছো মাইশা। কখনো বা বলে প্রেম ভালোবাসার কথা, আবার কখনো কাছে আসার বাহানা। তবে কোনো কিছুতেই বিশেষ জোর নেই। যদি সৌমেন সুস্থ থাকতো তাহলে হয়তো ঘটনা এমন হতো না। সৌমেন আজ আচানক বায়না করলো, আজ পূর্ণিমা, বড় করে চাঁদ উঠেছে আকাশে, চাঁদ দেখবে আমার সাথে। জানালা দিয়ে চাঁদটা এক পলক দেখল উর্মি। দারুণ সুন্দর। মানা করার মতো কারণ পেল না খুঁজে। কিছু খাবার নিয়ে সৌমেনের সাথে চাঁদ দেখতে বসলো। চাঁদটা বিশাল হলেও এর এক পাশটা ফুলে ভরপুর, যেন এক টুকরো ফুলকে বসানো হয়েছে। মাদুর পেতেছে সৌমেন। ছোট সময়ে গ্রামের বাড়িতে এভাবে মাদুর পাতত ওরা। সেই সব স্মৃতির স্মরণ করে হয়তো এই আয়োজন। উর্মি আর সৌমেন পাশাপাশি বসে। দমকা হাওয়ায় উড়ে যাচ্ছে চুল, শাড়ির আঁচল উড়ে যাচ্ছে এধার ওধার। উন্মুক্ত কোমরখানা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে। সৌমেনের চোখ ছিল আকাশের দিকে। ওই সুন্দর চাঁদকে দেখতে দেখতে বেমালুম ভুলে বসলো পাশে থাকা চাঁদের কথা। মনোযোগের ব্যাঘাত ঘটে যখন পাশে তাকায় তখন উর্মি চোখ বুজে আছে। অশান্ত বাতাসে উর্মির নাকি সৌন্দর্য উন্মুক্ত। কয়েকবার নিজেকে শাসন করলো বোধ হয়, তবে বেশি সময় নিজেকে স্থির রাখতে পারেনি সৌমেন। অনেকটা কাছাকাছি চলে এসেছে। উর্মির তখন ধ্যান নেই। মেয়েটি বোধ হয় কল্পলোকে আহরণে ব্যস্ত। হুট করে সৌমেনের হাত উর্মিকে আঁকড়ে ধরেছে। উথাল পাথাল স্পর্শে উর্মি নিজেও কোল হারিয়েছে। উর্মি ঘোরে আছে। সেই ঘোর থেকে আরেকটু স্পর্শ পাওয়ার আকুলতা দেখা গেল। সৌমেন নিজেও দ্বিধাহীনভাবে ছুঁয়ে চলেছে। একসময় মেয়েটির শুষ্ক অধরের দখল নিয়ে নিল। খামচে ধরল উর্মি। যখন খেয়াল হলো দুজনেই অনেকখানি এলোমেলো, উর্মির চোখ দিয়ে পানি পড়ছে। সৌমেনের থেকে ছিটকে সরে এলো। প্রকৃতির সাথে এতটাই মিশে গিয়েছিল যে সামনে থাকা মানুষটি যে সৌমেন সেইটাই ভুলে বসেছিল। নিজের প্রতি ঘৃণা কাজ করছে খুব। ছুটে চলে গেল মেয়েটি। সৌমেনও প্রায় অবাক। ওর মস্তিষ্কে বুঝতে পারে না কোনো কিছুই। সাধারণ বিষয়টিকে উর্মি যেন অনেকটা জটিল করে তুলল। স্যার, আপনি দয়া করে সৌমেন স্যারকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। এখন মাঝরাত্রি। মাহবুব সাহেব ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন। এটা ওনার স্বভাবের একটি। রাত্রিবেলা সংবাদপত্র পড়া। উর্মি এসেই হুট করে এমন কথা বলে দিল যে মাহবুব সাহেব স্থির থাকতে পারলেন না। উঠে এলেন কাছে। কি হয়েছে উর্মি? তোমাকে এমন অশান্ত লাগে কেন? সব ঠিক তো? কিছু ঠিক নেই স্যার। এভাবে আর কতদিন? সকলে জানে আমি এ বাড়ির বউ। সৌমেন স্যার আমাকে নিজের স্ত্রী ভেবে বসে আছেন। বুঝতে পারছেন দিনকে দিন ঘটনা কতটা কঠিন হয়ে উঠেছে? তোমার কথা মিথ্যে নয় উর্মি, তবে দেখো, এখনই সবটা করা সম্ভব নয়। ডাক্তার তো বললেন একটু সময় লাগবে। দেখছো না ছেলেটা আগের থেকে পরিবর্তন হয়ে এসেছে? সেটাই প্রবলেম স্যার। ওনার পরিবর্তন আমার উপর প্রভাব ফেলছে। শেষ কথাটা বলতে গিয়ে উর্মির গলা ধরে এলো। উর্মি শেষ করতে পারল না কথাগুলো। মাহবুব সাহেব চিন্তায় পড়লেন। নিজ কক্ষে এসে মেঝেতে মাথা ঠেকিয়ে বেডে শুয়ে রইল উর্মি। তখনই দরজা নক করলো সৌমেন। উর্মি উঠে বসলো। সৌমেন কাছাকাছি এসে বসতেই উর্মির হৃদয়ে ঝড় এলো। স্বাভাবিক থাকতে হবে ওকে, নাহলে সৌমেন স্যার অস্বাভাবিক হয়ে উঠবেন। আর উর্মি নিজের কথার খেলাপ করবে না। কোনো কিছুর বিনিময়ে নিজের কথা ফেলবে না উর্মি। অন্তত আরও কিছু সময় হলে ও সবটা সহ্য করে যেতে হবে। যত কষ্টই হোক না কেন মেনে নিতে হবে সবটুকু। সমীরের বাবার দ্বিতীয় স্ত্রীর নাম তিথি। বয়স বাড়লেও সাধারণ সৌন্দর্যটা এখনও অক্ষুণ্ণ রয়েছে। অতিরিক্ত সুন্দর বিধায়ী হয়তো সালাত খান প্রেমে পড়েছিলেন। মিষ্টি নিজেকে শক্ত করল। ফোনের অপর প্রান্ত থেকে তিথির গলার খুব জোর থাকলেও এখন মুখে রা নেই। মিনমিনে
কণ্ঠে কেবল বললেন, আপা আপনারা বসেন, দাঁড়িয়ে আছেন কেন? সিয়াম প্রচুর বিরক্ত, তবে সমীর স্থির নয়নে তাকানো। সে দেখতে চায় কি ঘটে। সাওলাত খান এখন ভীষণ অস্বস্তিকর পরিস্থিতি অনুভব করছেন। মিষ্টি তিথি নিকটে এলো, আচানক গালে ছুঁয়ে দিয়ে বললেন, তুমি দেখতে খুবই সুন্দর। ঈষৎ লজ্জা পেলেন তিথি। মিষ্টি ফের বললেন, আর সেই জন্যই আমি তাকে ধরে রাখতে পারিনি। বুকে ব্যথা অনুভব করলেন সাওলাত। মিষ্টিকে তিনি কখনোই মূল্য দেননি, কারণটা ওনারও অজানা। সে সময়টায় মানসিকভাবে বিবাহের জন্য তৈরি ছিলেন না তিনি, কিন্তু বাবা জোর খাটালেন, লোভ দেখালেন সম্পত্তির। অনেকটা বাধ্য হয়ে বিয়েটা করেছেন। কখনো বা ভালোবাসা অনুভব করেছেন, তখনই হয়তো ছুটেছেন মিষ্টির কাছে, যার ফলস্বরূপ আজ দাঁড়িয়ে 2 সন্তান। দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন তিনি। তিথি সিয়ামের কাছে এলো। সিয়ামকে দেখে মনে হচ্ছে প্রচণ্ড রাগ জমায়েত করে রেখেছে। হাসলেন তিনি। তোমাকে দেখে চোখ বন্ধ করে বোঝাই যায় তুমি তোমার বাবার সন্তান। অনেক মিল তোমাদের। শুনে না সিয়াম। তিথি আলতো হাসে সিয়ামকে স্পর্শ করতে ছিটকে সরে আসে। বিষয়টা সকলেরই চোখে লাগে, তবু কেউ কিছু বলে না। খানিক বাদে স্কুল ব্যাগ কাঁধে একটি মেয়ে বাসায় প্রবেশ করলো। এত মানুষ দেখে প্রথমে ভড়কে গেলেও কিছু সময় পর সমীরের নিকট ছুটে আসে। চোখ দুটো চকচক করছে। দাদা ভাই, তুমি তো আমার দাদা ভাই। তুমি? তোমাদের বোন তিতির। বাবার থেকে চোখ সরিয়ে নিল সমীর। তিতির আহ্লাদে আত্মহারা। সে বলল, আমি দেখেছি তুমি খুব ভালো কস্টিউম ডিজাইন করো। আমাকে একটা বানিয়ে দিবে প্লিজ? দিব। তুমি বোধহয় স্কুল থেকে এসেছো, যাও ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে। তিতির চলে গেল। মিষ্টি হতাশ নয়নে তাকালো সে পথে। সাওলাত খানের মুখে এত সময় পর আলাদা দ্যুতিটা ফিরে এসেছে। হয়তো মেয়ের প্রতি কেবল দায়িত্ববোধ নয়, বরং প্রচুর ভালোবাসা আছে। উর্মি খেয়াল করলো সৌমেন কেমন হয়ে আছে। কিছু যেন ভাবে সারাক্ষণ। স্যুপের বাটি রাখলো টেবিলের পাশে। ছাদের ঘটনার পর উর্মি নিজের বাড়ি ফিরে এসেছিল। বিষয়টা মাথা থেকে যাচ্ছিলই না। উর্মির কষ্ট হয়েছে বিষয়টা মেনে নিতে। সৌমেনের নিকট আসতে অস্বস্তি শুরু হচ্ছিল। তবে এখন ঘটনা স্বাভাবিক। স্যুপ নিয়ে এসেছি স্যার। জবাব এলো না। উর্মি আবারও ডাকলো। এবার ধ্যান এলো সৌমেনের। চোখাচোখি হতেই উর্মি লক্ষ্য করলো সৌমেনের 2 চোখ যেন নিষ্প্রাণ। সেই দিনের ঘটনায় বেশ আঘাত পেয়েছে কিনা। সৌমেন চুপচাপ খাচ্ছে। ধীরে ধীরে পুরো বাটিটাই শেষ করলো। উর্মি তখনও দাঁড়িয়ে, আপনার কি মন খারাপ? তাহলে এমন শুকনো কেন মুখ? এমনিই হয়তো। না এমনি না, আপনি হয়তো লুকাচ্ছেন কিছু। কি লুকাবো সেটাই তো বুঝতে পারছি না। উর্মি চুপ রইল সৌমেনের উত্তরের জন্য। তবে সৌমেন নিরুত্তর। পাশে বসে উর্মি, আলতো করে কাঁধে হাত রাখে। সেই দিনের ঘটনা নিয়ে হয়তো আপনি চিন্তিত। আসলে বুঝতে পেরেছি, তুমি টেনশন করো না। আমিও না। সেদিন যাই হোক, কখন ফিরেছ? একটু আগে। ও। মেঘে ঢাকা আকাশের মতো থমকে গেল আবার। উর্মি চাচ্ছে সৌমেনকে হাসি খুশি রাখতে। ডাক্তার বলেছেন এমন রোগীকে কখনো প্রেশার দেওয়া যাবে না, যতটা সম্ভব আনন্দে রাখতে হবে। উর্মির ফোনটা বেজে ওঠে। খেয়াল নেই তার। সৌমিনী বলে, ফোন বাজে। কল এসেছে দেখো। ও আচ্ছা। সৌমিনের কল। সৌমিনের সামনে কথা বলা যাবে না। উর্মি উঠে আসে। সৌমেন হয়তো অগোচরে তাকালো একবার, তবে খুব একটা মনোযোগ দিল না। তার সব ভাবনা পানসে হয়ে আসে। দ্বিধায় ফেটে যাচ্ছে মস্তিষ্ক। কোথাও একটা ভয় কাজ করে। প্রচণ্ড সংকটে থরথর করে কাঁপে। সমীর বলল, খেয়েছ? কল দিলে না যে আর? সেদিন বললে একটু ফ্রেশ হতে চাও, কিছুদিন সব কিছু থেকে দূরে থাকবে, তারপরেই আর হদিস নেই। দূরে থাকতে চাইলে কি দূরে থাকা যায় সমীর? কোথাও না কোথাও থেকে যেতেই হয়। তুমি বললে না সেদিন, জীবনে একা থাকা যায় না। আসলে হয়তো একা থাকা যায় না। তোমাকে বিষণ্ণ শোনায়। তুমি কি খুব যন্ত্রণায় আছো উর্মি? আমি নিজেই তো একটা যন্ত্রণা। সমীর হতাশ সুরে বলল, মাহবুস আঙ্কেলের সাথে কথা বলেছিলে? না। কেন? টাকা ফেরত দিলেই বা কী লাভ সমীর? এই মুহূর্তে বিচ্ছিন্ন হওয়া তো সম্ভব না। তবু তুমি আলাদা থাকতে পারতে, নিজের মতো করে নিজের বাড়িতে। আমি প্রতিজ্ঞাবদ্ধ। ও। নীরব হয়ে এলো সমীর। উর্মি অন্যমনস্ক হয়ে গেল। দুজনেই যেন সরে যাচ্ছে একটু একটু করে বহুদূর। সময় যাচ্ছে আলোর গতিতে। সমীর খুব বেশি চিন্তিত। লায়লার নিখোঁজ হওয়াটা ওকে খুব যন্ত্রণায় ফেলেছে। চারপাশে খোঁজ করেও খুব একটা লাভ হলো না। কি হলো মেয়েটার? সেদিনই বলল, আমি সবটা খুব দ্রুত করে ফেলবো, চিন্তা করো না। আর তারপরই নিরুদ্দেশ। যন্ত্রণা করে মাথা। সিয়াম ঘরে আসার আগে বলে, তুই কি ব্যস্ত? না। কেন বলতো? কিছু কথা ছিল। আয়, বস ওখানে। চেয়ার টেনে বসলো সিয়াম। সমীর আগ্রহ দেখিয়ে বলল, কি হলো তোর? আমার ভালো লাগছে না এসব। আমি কিছুতেই এসব মেনে নিতে পারছি না। মায়ের সামনে যেতে লজ্জা হয়। কি করে আমি আমার মায়ের সতীনকে মেনে নিতে পারি বলতো? তোর কথা সত্য, তবে সময় আমাদের বিপরীতে, আর সেই জন্যই এসব মেনে নিতে হবে। আমি পারছি না। আমিও পারিনি, সেই জন্যই ছুটে এসেছিলাম। তবে এখন মনে হয় বাবার সাথে মিষ্টি মায়ের সম্পর্কটা
ঠিক করা যেতেই পারে। এমনিতেই মিষ্টি মা কষ্টে আছেন আর বাবাও। সিয়াম নাক ফুলালো। মিথ্যে। সে যদি কষ্টে থাকতো তবে অন্য মহিলাকে বিয়ে করতো না। হয়তো এখন অনুতপ্ত হয়ে লাভ কি? তিনি কি পারবেন আমার শৈশব ফিরিয়ে দিতে? পারবে তোর জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়, যে সময়ে বাবার টাকার আরামায়েশ করার কথা, সেটা ফিরিয়ে দিতে? উত্তর খুঁজে পেল না সমীর। সিয়াম চোখে মুখে দৃঢ়তা এনে বলল, মায়ের জীবনের সুন্দর সময়গুলো নষ্ট হয়ে গেছে ভাইয়া। তিনি চাইলেও আর কখনোই সেগুলো ফিরাতে পারবেন না। মা এখন নেতিয়ে যাওয়া গাছের মতো। শুধু আমাদের জন্য আজ মায়ের এই অবস্থা। গুমট কান্নায় ভেঙে পড়ে সিয়াম। কান্নার এক পর্যায়ে বলে, আজ যদি তুই আর আমি না থাকতাম তাহলে মা নিজের জীবনকে গোছাতে পারতেন? তুমি কি মনে করো আমার জীবনটা অগোছালো? মিষ্টিকে দেখে মুখ ফিরিয়ে নেয় সিয়াম। সমীর নড়েচড়ে বসে। মিষ্টি বলেন, সন্তান কতটা গুরুত্বপূর্ণ তা শুধুমাত্র একজন মাই বুঝেন। তোমরা কখনোই আমার জীবনের বিষণ্ণতা বা এলেবেলে ভাবের জন্য দায়ী না, বরং সৃষ্টিকর্তার রহমত তোমরা। তোমাদের নিয়েই তো আমি বেঁচে আছি। সিয়াম নিশ্চুপ থাকতে পারল না। ছেলেটা স্বভাব ভিন্ন, ছোট থেকে দূরে দূরে থাকে। মিষ্টি বরাবর বড় ছেলেকে বেশি কাছে টেনেছেন। তার মানে এই না সিয়ামকে কাছে টানেননি, তবে সিয়ামের দিক থেকে কাছে আসার প্রবণতা কম ছিল। অন্যদিকে সমীর ছিল মা ভক্ত, আদরের সন্তান। মায়ের আঁচলের নিচে গুটি মেরে বসে থাকত। মিষ্টি সিয়ামের গালে স্পর্শ করলেন। আজ বহু বছর পর মাকে জড়িয়ে ধরল সিয়াম। হাও মাও করে কাঁদছে ছেলেটা। সমীরের হৃদয়টা পুষ্পে ভরে ওঠে। সেভাবে আর যত ইচ্ছে কেঁদে নেই, সব দুঃখ সরিয়ে নেই। উর্মিকে সারপ্রাইজ দিবে বলে ঠিক করেছে সবাই। প্রায় 2 মাস ধরে মেয়েটির সাথে দেখা হয়নি কারোর। জান প্রাণ দিয়ে ব্যস্ত উর্মি। কী করে সৌমেনকে ভালো করবে সেই চিন্তা। নানান হসপিটাল আর ডাক্তারদের সাথে যোগাযোগ। তবু একটা স্থায়ী ঠিকঠাক সমাধানে আসতে পারছে না মেয়েটি। তাছাড়া ব্যক্তিগত বিজনেস নিয়ে আলিদ বাইরে ছিল। মেঘনার সাথে টুকটাক কথা হতো কেবল। কারো খোঁজ নেওয়ার ফুসরত অবধি নেই। এছাড়াও সৌমেনের সাথে ওর পরিচয় নেই। নাম শুনেছে কেবল। এত ঝড়ের মাঝে আর যাওয়া হয়নি। তৈরি হচ্ছে আলিদ। সাগরিকাকে কোলে তুলে নিয়ে ছেলেটি বলল, তুমি রেডি হয়ে আসো, আমি নিচে অপেক্ষা করছি। সাগরিকা ঘুমিয়েছিল। আচানক উঠে পড়ে। আলিদকে দেখে হাসে। মেয়েটির গালে চুমু খায় আলিদ। গালের সাথে গাল লাগাতেই শব্দ করে হাসে মেয়েটি। আলিদের ভীষণ ভালো লাগে। ইচ্ছে করে সব সময় সাগরিকাকে হাসাতে। ফোন বেজে যাচ্ছে অথচ কোনো তাল নেই। মেঘনা এসে বলল, তোমার ফোন বাজে তো। ও দাঁড়াও দেখছি, দাও ওকে। একটু সরে এসে কল রিসিভ করে আলিদ। মেঘনা সাগরিকাকে বুকের সাথে চেপে ধরে ঘুমানোর চেষ্টা করে। বাচ্চাটি গাড়িতে উঠলেই কেমন উসখুস করে। ঘুমিয়ে থাকলে কিছুটা স্থির থাকে। কথা শেষ করে এলো আলিদ। মুখটা মুহূর্তেই মেঘ এসে জমেছে। কি হলো তোমার? কাজ পড়ে গেল। ফ্যাক্টরিতে একটা সমস্যা হয়েছে, যেতে পারছি না। থাক, মন খারাপ করে কী লাভ? পরে যাব আমরা। সে কি, তোমরা কেন যাবে না? তোমায় রেখে? আমি তো বাড়িতে বসে থাকবো না বাবা, তোমাদের দিয়ে আসি। ভাইয়াদের সাথে চলে যেও। ঠিক আছে। মেঘনাকে পৌঁছে দেয় আলিদ। যাওয়ার আগে কপালে অত ঠেকিয়ে বলে, মন খারাপ করো না, পরে কোনো একদিন যাব আমরা। গাড়ি চলছে। হঠাৎই আলিদ বলল, বাবুকে কোন ডাক্তার দেখিয়েছে আগে? সিটি হসপিটাল, বেবি স্পেশালিস্ট। ওর যে অপারেশন হয়েছে সেটা তো জানতাম না আমি। সেটা অনেক জটিল কাহিনী। তবু জানাতে, পরিস্থিতি এমন ছিল যে কিছু করার ছিল না। কিন্তু ওর অপারেশনের কথা তুমি জানলে কি করে? একদিন শুনেছিলাম। সময় খারাপ যাচ্ছিল, তাই আর জিজ্ঞাসা করিনি। মেঘনা স্থির হয়ে বসল। সাগরিকা নড়েচড়ে উঠেছে দেখেই আলিদ বলল, ওর পিঠে হাত বুলিয়ে দাও, না হলে জেগে যাবে। এত খেয়াল রাখাটা দোষের নাকি? তবে আমার মনে হয় আমার মেয়েটা সত্যিই ভাগ্যবতী। ভুল বললে কেন? বলো আমাদের মেয়ে। সাগরিকা আমারও সন্তান। শীতল হয়ে এলো মেঘনার চোখ। আলিদের হাতটা স্পর্শ করে বলল, তুমি কেন সেদিন আমায় যেতে দিলে? না হলে তো আমাদের সাগরিকাকে নিয়ে কখনো টেনশন করা লাগতো না। এখন আমার ভয় হয়, কখন না 4-5টা থেকে শব্দ আসবে, সাগরিকা তুই নয়নের মেয়ে। আমি চাই না ওই নরপশুর পরিচয় আমাদের সন্তানকে স্পর্শ করুক। কাপড় গোছাচ্ছিল উর্মি। সৌমিনের কাবারটা পুরো এলোমেলো। পাশেই কাউচে বসে আছে সৌমিন। স্থির 2 চোখ নিবদ্ধ সামনের দিকে। উর্মি কাপড়গুলো রাখার সময় দেখল সেটা। কাছে এসে বলল, মন খারাপ? না, মন খারাপ করেই বা কি? তবু মন খারাপ করে আছেন তো? এটা আমার সহকারী। বুঝলাম না। আমিও বুঝিনি। কি? জানি না। কপালে হাত ঠেকিয়ে বসে রইল সৌমিন। উর্মি হতাশ হয়ে কাপড়গুলো রেখে দিল। বিছানাটা গুছিয়ে দিতে দিতে বলল, আপনি রেস্ট করুন। তুমি কোথায় যাও? গেস্ট রুমে। বলতে বলতে থেমে গেল উর্মি। সৌমিন কপাল থেকে হাতটা সরালো। চোখ দুটো কেমন যেন ভেজা। একটা আকুলতা কাজ করে। উর্মির হৃদয়ে তীব্র ভয়। সৌমিন কেবল হাসে, বলে, যাও, সমস্যা নেই। কখনো মনে হলে চলে এসো। উর্মি দাঁড়ায়নি আর।
কথা বললেই কথা বাড়বে। সৌমিন এখন মানসিকভাবে বিধ্বস্ত হলেও অনেকটাই সুস্থ। ওর মস্তিষ্ক কাজ করে, সেহেতু এক ঘরে থাকাটা পসিবলই না। অন্যমনস্ক হয়ে নামার সময় পড়ে যেতে নিল উর্মি। সৌজন্য ধরে ফেলল বিধায় ফাড়াটা কাটল বোধ হয়। কোন দিকে তাকিয়ে আছিস? অবাক হলো উর্মি। সৌজন্যকে দেখে হাসি ফুটে অধৈর্যরে। ভাইয়া কখন এলে? একটু আগে ও তো কথা হলো। আসবে বললে না তো? সারপ্রাইজ দিব বলেই জানেনি। হয়েছে? বাকিরা এসেছে? হ্যাঁ, সবাই এসেছে, শুধু আলিদ আসতে পারেনি। ও মা, কেন? কাজ পড়েছে। ও, এটা খুবই দুঃখজনক, হাসল সৌজন্য। উর্মির মাথায় হাত বোলাতে বোলাতে বলল, সকল সুখ তোর হোক। আড্ডা চলছে, সকলে বেশ আমোদ শুরু করেছে ইতোমধ্যেই। লতিফার মাথা ব্যথা বিধায় তিনি আসেননি। মাহফুজ সাহেব এলেন। খুবই দুঃখিত, আসলে লতিফার শরীরটা ভালো নেই, তাই আসতে লেট হলো। না না আঙ্কেল, ঠিক আছে। আন্টির অবস্থা এখন কেমন? মোটামুটি, ঘুমিয়ে আছে। ও, উর্মি সবার জন্য নাস্তার ব্যবস্থা করেছ? জি। রাতের খাবার খেয়ে যাবে কিন্তু সবাই? অবশ্যই। অমরের সাথে আরও টুকটাক কথা বলেন মাহফুজ সাহেব, তারপরেই ঘড়ি দেখে বললেন, আমি একটু আসি, লতিফার কাছে গিয়ে বসি। শরীরটা খারাপ তো? ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। উর্মির কথায় হাসলেন মাহফুজ সাহেব। তিনি উঠে যেতে উর্মি বলল, সবাই কি এখানেই বসে থাকবে? না, তা কেন? তবে তোকে ছাড়া একা একা কোথায় যাব? চাকরির মতো তখন থেকে ঘুরেই যাচ্ছিস, বস একটু। বসল উর্মি। জ্যোৎস্না হালকা হাতে হাত বুলিয়ে বলল, জীবনটা অদ্ভুত, তাই না রে? কেন ভাবি, এই যে কিভাবে বদলে যায় টেরও পাওয়া যায় না। পুরনো কথা আবার বলছো? বলতে হয়। অনুশোচনা এমন এক জিনিস যা মানুষকে ভেঙে গুড়িয়ে দেয়। সৌমেন ওপরে ছিল, সকলের কথা শুনে নিচে নেমে এলো। জ্যোৎস্নার কথাটা ওর হৃদয়ে এসে লেগেছে হুট করেই। সকলে প্রায় চুপ হয়ে। এত সময় শুয়েছিল সৌমেন, তাই চোখ দুটো ফোলা। কেমন আছেন আপনারা? ভালো, তুমি কেমন আছো? জি, ঠিক আছি। উর্মি খেয়াল করলো সৌমেনের দৃষ্টিটা কেমন যেন, হয়তো মেলাবার চেষ্টা করছে মাইশার ফ্যামিলি। ও স্মৃতিতে মাইশা ছিল একা, যার ফ্যামিলি ছিল না। তবে উর্মির পুরো পরিবার রয়েছে, সেটাই ওকে বেশ ভাবাচ্ছে। উর্মি কাছে এলো, হালকা করে বলল, কফি দিব? দাও, আমি ঘরে যাচ্ছি। কফি নিয়ে এলো উর্মি। মেঘনা হাতটা চেপে ধরেছে। উর্মি বলল, কিছু একটা বোঝাতে হবে। হয়তো এতদিন এই বিষয়ে নিয়ে ভাবেনি, তবে এখন ভাবা শুরু। সাবধানে বোন, হাসল উর্মি। ওর জীবনে আর কোনো সাবধানতা নেই, যা আছে তা কেবল বেঁচে থাকার প্রয়াস। উর্মির সন্দেহ ঠিক, স্থির হয়ে আছে সৌমেন। উর্মিকে দেখিয়ে বলল, তোমার ফ্যামিলি? আপনি হয়তো ভুলে গেছেন, আমি বলেছিলাম পরিবার আছে আমার, তবে দূরে আছি আমি। হয়তো। আসলে কিছু মাথায় আসছে না, তুমি কিছু মনে করো না। নিন আপনার কফি। কফি নিল সৌমেন। ঠিক 5টায় বসে উর্মি। সৌমেন হতাশ কণ্ঠে বলে, আমার সাথে বিয়ে না হলেই হয়তো তোমার জন্য ভালো হতো। হঠাৎ এমন বললেন যে? মনে হলো। ও, আগে আপনি সুস্থ হন, নিজের উপর প্রেশার দিবেন না। প্রেশার এসে যাচ্ছে। মৌন আছে উর্মি। সৌমেন কফি নিয়ে উঠে গেল। বেলকনির দরজাটা খুলে গভীর করে শ্বাস নিল। হতাশা, চিন্তা সমস্তটা গলায় এসে বিঁধেছে।